মুখ দিয়ে এই ধরনের মধুর কথা বলে লাভ নাই। বাস্তবে তারা চায় তাদের দাস। এখন ডিসি সারোয়ারকে দিয়ে তো তারা কিছু করতে বাধ্য করতে পারবে না, বা তাদের মন মতো করিয়ে নিতে পারবে না। তাহলে সেই মানুষটাকে তো পুরস্কৃত করার কথা ছিল, কিন্তু তাকে তো শাস্তি দেওয়া হলো। তাহলে যারা প্রফেশনাল, যারা দেশের জন্য কাজ করতে চায়, যারা সৎ থাকতে চায়, সেই মানুষগুলো তো আসলে ওই জায়গাটাতে আর থাকতে পারবে না। তাহলে আমরা এই দোষ তাদেরকে পরে দিয়ে লাভ আছে? যে সব দোষ আমলাতন্ত্রে, তার মাথায় কাঁঠাল ভেঙে খাইলেন, পরে ওই সচিব যদি ওই কাঁঠাল থেকে 5টা রোয়া খায়, তাকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনি তো তার মাথার উপরে ভেঙে 100 রোয়া খেয়ে ফেলছেন। ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামোতে যে সংস্কারের প্রয়োজনীয়তা আপনারা তুলে ধরেছিলেন এবং একটা বড় ধরনের ডিড ডকুমেন্টস আপনারা করেছিলেন, সেটা আসলে কতটুকু অর্জন হলো এবং কতটুকু অর্জিত হবে বলে আপনি মনে করেন? মানে আমাদের যে আকাঙ্ক্ষা যেটা ছিল, আসলে এখন পর্যন্ত আমি এটাকে যেভাবে দেখি, যে আমরা 5ই অগাস্টে শেখ হাসিনা পতন হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে, আমরা বাংলাদেশটাকে যেই জায়গায় চেয়েছিলাম, প্রত্যেকটা মানুষ বিশাল একটা স্বপ্ন দেখেছিল, একটা অন্যরকম আকাঙ্ক্ষা ছিল, এবং মানে মানুষের অজান্তে মানুষের চোখ দিয়ে পানি এসে গিয়েছিল, ব্যাপারটা এমন ছিল। তো এটা ছিল, আমি বাংলাদেশটাকে আমার স্বপ্নের যে জায়গায় সবচেয়ে বড় জায়গায় দেখতে চাই, ওই সুপ্রিম জায়গাটাতে। ওইটা আসলে ওইটা পূরণ করা খুবই টাফ, অসম্ভবের কাছাকাছি, কিন্তু একটা স্ট্যান্ডার্ড পর্যায় পর্যন্ত তো পূরণ হতে হবে, যেন আমরা স্বস্তিতে পুরো বাংলাদেশের মানুষ একসাথে জীবনযাপনটা করতে পারে। এখন আমি যেটা দেখেছি আসলে, যে এটা 71 থেকে শুরু করে প্রায় 24, এখানে 53 বছরের যে জার্নি, প্রত্যেক আমলেই, সেটা আপনি ওই স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমানের সময় বলেন, পরবর্তীতে মেজর জিয়াউর রহমানের সময় বলেন, এরশাদের সময়, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকের সময়ে এটা যতটা না দেশকে সামনে রেখেছিল, তার চেয়েও বেশি দলকে, ক্ষমতায় থাকাকে, এইগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে ছিল। তো সেই জায়গা থেকে এই ক্ষতটা অনেক বড়, এবং এই ক্ষতটা পূরণ করার জন্য একটা সময় লাগবে, একটা ফেজের মধ্য দিয়ে যেতে হবে। আমি মনে করি অভ্যুত্থানটা একটা ফেজ, যেই পর্বে একটা স্বৈরাচারের পতন হয়েছে, নতুন একটা জার্নি শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা ফেজ, যারা এসে যতটুকু করার দরকার করতে পারে নাই, কিন্তু একটা কাঠামো দিয়েছে, রূপরেখা, যে এই সংস্কারগুলো প্রয়োজন। পরবর্তীতে বিএনপি সরকার, প্রথম নির্বাচিত সরকার, বিএনপি সরকার না, এরপরে প্রথম নির্বাচিত সরকার মনে করেন, এটা আরেকটা ফেজ। তাদের যে কাজ, এই কাঠামোগত সংস্কারগুলো, সিস্টেমের সংস্কারগুলো, এইগুলো করতে হবে তাদেরকে, তাহলে আরেকটা ফেজ আমরা পার হবো। ধরেন 3টা ফেজ চলতেছে, আমি মনে করি এরকম হয়তো 8-10টা ফেজের পরে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত বাংলাদেশের জায়গাটাতে যেতে পারবো, যদি আমরা পজিটিভভাবে আগাই। এখন এখানে জনগণের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা রয়েছে। আসলে সমস্যা যেটা হয়েছে, আমরা এই অভ্যুত্থানের পরে কাছাকাছি যতটুকু দেখেছি, আসলে কোনো একটা বিষয়ে আপনার পরিবর্তনটা তখন হবে যখন একটা নির্দিষ্ট চেয়ারের বিপরীতে সবচেয়ে যোগ্য মানুষটাকে আপনি সেই জায়গাটাতে বসাবেন। এই যোগ্যতার অনেক প্যারামিটার থাকতে পারে, কিন্তু এই প্যারামিটারগুলো ক্ষমতা কেন্দ্রিক প্যারামিটার হবে না, দল কেন্দ্রিক প্যারামিটার হবে না, একদম ফেয়ার জায়গা থেকে, যে ওই প্যারামিটারগুলো হবে বিএনপি ক্ষমতায় থাকলেও যেগুলো অ্যাকসেপ্ট করবে, বিরোধী দলে থাকলেও যেগুলো অ্যাকসেপ্ট করবে, ইভেন সকল দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু আমরা অভ্যুত্থানের পর কাছাকাছি থেকে যেটা দেখলাম, যখন যারা ক্ষমতার আশেপাশে থাকে, তাদের কাছে সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে যে যেই মানুষটাকে বসানো হচ্ছে, সেই মানুষটা তার আনুগত্য করবে কিনা, সেই মানুষটা তার কথা মতো চলবে কিনা, তাকে দিয়ে ওই জিনিসটাকে দখলে রাখা যাবে কিনা, এবং তিনি যেটা বলতে চান সেটা বলাতে পারবেন কিনা, যেটা করতে চান করাতে পারবেন কিনা। এই জিনিসটা যখন চলতে থাকে, তখন দিন শেষে আসলে আমি কোনো একটা সিস্টেম থেকে বেটার আউটপুটটা পেতে পারি না। তো এই জিনিসটা আমরা এখন যেটা দেখছি, যে তুলনামূলক যেটা হচ্ছে, ধরুন বাংলাদেশ ব্যাংকে তার চেয়ে পূর্বের যিনি গভর্নর ছিল 1000 টাইম যোগ্য মানুষ ছিল একটা রাষ্ট্রীয় সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে, কিন্তু তাকে সেখান থেকে যে বিদায় দেওয়া হয়েছে অসম্মানজনকভাবে। তিনি গিয়ে দেখেন যে তিনি আর গভর্নর নাই, সেখান থেকে অনেকটা বের করে দেওয়ার মতো অবস্থা। তাহলে গুণীদেরকে কদর করতে পারা গেল না। আবার নতুন এমন একজনকে দিল যে তার ধারে কাছেও এটার বিষয়ে যোগ্যও না, অভিজ্ঞতাও নাই, একাডেমিক এক্সেলেন্সও নাই, কোনো কিছু নাই। তাহলে এই যে এখানে একটা এক্সাম্পল হইল, আপনি দেখেন এরকম অনেকগুলো জায়গা আছে, ধরুন বিসিবি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন, ইভেন ইসলামী ব্যাংকে আমরা এটা দেখেছি, আদ্দিন হাসপাতালে ক্ষমতার অপব্যবহার দেখলাম। এরকম প্রত্যেকটা জায়গায় যেটা মানে করা হচ্ছে, যে তারা তাদের দলীয় আনুগত্যশীল যে মানুষগুলো, তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে।
ইভেন প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা আমরা যেটাকে দোষ দেই সব সময় যে আমলারা খারাপ, আমলাতন্ত্রের দোষ দেই, পুলিশ খারাপ, পুলিশকে দোষ দেই। কিন্তু দেখেন আমার সাথে বেশ কয়েকজন অফিসারের কথা হয়েছে যারা মানে আমরা যাদেরকে দায়িত্ব বিভিন্ন জায়গায় পালন করতে দেখেছি শতভাগ প্রফেশনালভাবে। আপনি দেখেন ডিসি সারোয়ার সিলেটে, তাকে কেন সরিয়ে দেওয়া হলো? কারণ সেখানে ক্ষমতাসীন কিছু নেতাকর্মী যেভাবে মাজারের টাকা লুটপাট করে খায়, ধান্দাবাজি করে, এটার পথটা বন্ধ করে দিয়েছে ডিসি সারোয়ার। এই জন্য একদিনের মধ্যে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তাদের আবার একজন মন্ত্রী, ওই যে সিলেটের যে দায়িত্ব ছিল মেয়র আরিফুল, উনি আবার কিন্তু ডিসি সারোয়ারের পক্ষে সাফাই গেল যে উনি সবচেয়ে ভালো। তাহলে এই সাফাইকে কি করলো? তাহলে তো তাকে তার এই মেয়াদ শেষ করার পরে তিনি যখন যুগ্ম সচিব হবেন তাকে একটা বিভাগের দায়িত্ব দেওয়া উচিত ছিল বিভাগীয় কমিশনার হিসেবে। তা না করে তাকে তো উইথড্র করে মন্ত্রণালয়ে আনা হয়েছে, যেটা অনেকটা ওএসডির মতো, একটা রুমে একটা চেয়ার টেবিলে উনি বসে অফিস করবেন আর কি, এরকম করা হয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে মুখ দিয়ে এই ধরনের মধুর কথা বলে লাভ নাই। বাস্তবে তারা চায় তাদের দাস, এই দাসের মধ্য দিয়ে আসলে যেটা হয় যে তারা তাদের মতো করে সব কিছু করে নেওয়ার চেষ্টা করে। এখন ডিসি সারোয়ারকে দিয়ে তো তারা কিছু করতে বাধ্য করতে পারবে না, বা তাদের মন মতো করিয়ে নিতে পারবে না, এবং সে চাইবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করতে। আপনি দেখেন তিনি সেখান থেকে চলে আসছেন, তার ওই সোশ্যাল মিডিয়াতে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটাতে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেন। তাহলে সেই মানুষটাকে তো পুরস্কৃত করার কথা ছিল, কিন্তু তাকে তো শাস্তি দেওয়া হলো। এইরকম আপনি পুলিশে এবং সিভিল সার্ভিসে এখন দেখবেন ডিআইজি, এডিশনাল আইজিপি, আইজিপি কিংবা সচিব কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে আরও যারা আছেন, এই পদগুলোতে যোগ্যদেরকে আর দেওয়া হচ্ছে না। যোগ্য একদিক দিয়ে দেওয়া হচ্ছে, কোন দিক দিয়ে? দলীয় আনুগত্যের যোগ্যতার দিক থেকে। এবং এটা বিশাল একটা হতাশা চলছে যে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গা থেকে এনে একটা মন্ত্রণালয়, সম্ভবত ধর্ম মন্ত্রণালয়, আমরা দেখলাম একজন মানুষকে এনে নতুন করে সচিব নিয়োগ দেওয়া হয়েছে, যিনি চাকুরি থেকে আরও এক যুগ আগে অবসর নিয়েছেন, যার বয়স এখন প্রায় 70, এবং যিনি 2009 সালের পরে আর কখনো এই ধরনের প্রশাসনিক দায়িত্ব পালন করেন নাই সচিবালয়ে। তাকে এনে এখানে দায়িত্ব দেওয়া হলো কিসের বিনিময়ে আমরা জানতে চাই। তার এই মন্ত্রণালয়ের কোনো এক্সপার্টিসও নেই, তারপর তাকে দেওয়া হয়েছে। আমাদের কাছে মনে হয় এখানে হয় টাকার খেলা আছে, অথবা তাকে দাসের মতো ব্যবহার করতে পারবে, এই খেলা আছে। কিন্তু এর মধ্য দিয়ে তার অধীনস্থ যে যোগ্য মানুষরা ছিল যারা এই সচিব পদে আসতে পারত, তাদেরকে কিন্তু মেসেজটা দিয়ে দেওয়া হইল যে তুমি যদি আমার আনুগত্য না করো তাহলে তুমি কোনোদিন এই ভালো পদে আসতে পারবা না। তাহলে যারা প্রফেশনাল, যারা দেশের জন্য কাজ করতে চায়, যারা সৎ থাকতে চায়, যারা কারো তাবেদারি করতে চায় না, সেই মানুষগুলো তো আসলে ওই জায়গাটাতে আর থাকতে পারবে না। তাহলে আমরা এই দোষ তাদেরকে পরে দিয়ে লাভ আছে যে সব দোষ আমলাতন্ত্রের? এখন আপনি একজন ওই দলদাস সচিবকে নিয়ে তার মাথায় কাঁঠাল ভেঙে খাইলেন, পরে ওই সচিব যদি ওই কাঁঠাল থেকে 5টা রোয়া খায়, তাকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনি তো তার মাথার উপর ভেঙে 100 রোয়া খেয়ে ফেলছেন। তো এই জন্য আসলে আমাদের দিন শেষে এই পলিটিশিয়ানদের আমাদের এই বড় দায়টা নিতে হবে, স্পেশাল যারা আমরা ক্ষমতায় থাকি, ক্ষমতাসীন, এবং নিয়ে এটা ঠিক করার দিকে যেতে হবে। এবং এটা যদি বিএনপি বা যেই ক্ষমতায় আসুক আগামীতে না করে, আমরা মনে করি ধীরে ধীরে তারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে।